নমস্কার, বাংলা স্ফিয়ারে আপনাদের স্বাগত জানাচ্ছি। একটু দেরি হলো, তার কারণ আজকে চিফ জাস্টিসের সঙ্গে ইলেকশন কমিশনের কর্তা, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, চিফ সেক্রেটারি, অ্যাডভোকেট জেনারেল, অ্যাডিশনাল সলিসিটর জেনারেল ইত্যাদিদের যে 1 ঘন্টা গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে, তার ভিতরের কাহিনী জানতে একটু সময় লেগে গেল। এবং যা জানলাম তার একেবারে নির্যাসটুকু হলো এরকম, যা আজ মধ্যরাত্রি থেকে এতদিন ধরে যে ব্যবস্থাটা ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে প্রযোজ্য ছিল, সেটা ডিফাঙ্ক্ট হয়ে যাচ্ছে। গোটা ব্যাটনটা চলে যাচ্ছে চিফ জাস্টিসের নেতৃত্বাধীন বিচারকদের হাতে। তার মানে এবার থেকে যারা ইআরও হয়েছেন, এমনকি ডিইও, তাদের কাজ হবে এই জুডিশিয়াল অফিসারদের সহায়তা করা। মাইক্রো অবজারভারও থাকবেন, কিন্তু কার নাম ঢুকবে বা কার নাম বেরোবে বা কার নাম ঢুকবে না, সে সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন অ্যাসাইন্ড জুডিশিয়াল অফিসারই। হি হ্যাজ ওভাররাইডিং পাওয়ার ওভার এভরিওয়ান এলস। তার মানে দাঁড়ালো, ইলেকশন কমিশন সাধারণত যে ব্যবস্থাটার মধ্যে দিয়ে যে কোনো রাজ্যে বা লোকসভার ক্ষেত্রে ভোটের কাজটা সম্পাদন করেন, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আজ মধ্যরাত্রি থেকে সেটা আর কার্যকরী থাকবে না। এটা আমার মতে, গতকালই আমি বলেছি, বাঙালি হিসেবে, এই রাজ্যের মানুষ হিসেবে অত্যন্ত লজ্জার। এবং আজকে দেখছিলাম কোনো একটা চ্যানেলে রাজ্য সরকারের মনোনীত এক উকিল, যিনি সাধারণত সুপ্রিম কোর্টে প্রথম সারিতে বাকি উকিলদের সঙ্গে অ্যাটেনশন হয়ে দাঁড়িয়ে থাকেন, কার্যত কোনো কথাই বলেন না, তিনি গতকালের রায়টাকে তাদের দলের একটা বিরাট ভিক্টরি হিসেবে তুলে ধরছেন। সে তুলে ধরুন, একে তো তিনি সন্নিকটে বাস করেন মুখ্যমন্ত্রীর, তদুপরি অনেক টাকা ফি নেন, সুতরাং এটা প্লাস তার দলের একজন এমপি, এইসব কথা তাকে বলতেই হবে। সেসব অগ্রাহ্য করে আজকের মিটিংয়ের সিদ্ধান্তর দিকে একবার চোখ বোলানো যাক। মিটিংয়ে ঠিক হয়েছে আগামীকাল থেকে একটা নতুন পোর্টাল তৈরি হবে, যে পোর্টালের অ্যাক্সেস থাকবে একমাত্র ভারপ্রাপ্ত বিচারপতিদের হাতে। এবং 294টা কেন্দ্রেরই এই যে লজিক্যাল ডিসক্রিমিনেশন এবং আনম্যাপডের কেস আনরিজলভড হয়ে পড়ে আছে, সেগুলো অ্যাক্সেস করা যাবে নতুন পোর্টাল। কিন্তু সেই পোর্টাল বিচারপতি ছাড়া অন্য কেউ তার ভিতরে ঢুকে কোথায় কি হচ্ছে না হচ্ছে সেটা দেখতেই পাবেন না। 250 জন জুডিশিয়াল অফিসার কর্মরত এবং যারা রিটায়ার করেছেন, এদের জন্য আগামীকালই নির্বাচন কমিশন ভার্চুয়ালি একটা প্রশিক্ষণের ব্যবস্থা করবে। তারপরেই তারা ছড়িয়ে পড়বেন বিভিন্ন জেলায় এবং সুপ্রিম কোর্টের আদেশ মতো তাদের সঙ্গে সহায়তা করতে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ একেবারে আইনত বাধ্য। অর্থাৎ এই এতদিন ধরে যে নির্লিপ্ততা আমরা দেখে এসছি, সেটাই যদি এরা এবার অব্যাহত রাখেন, তাহলে এই এসপি সাহেবদের এবং ডিএম বাবুদের আর কোনো কেউ এসে বাঁচাতে পারবে না। এখন প্রশ্ন উঠতে পারে, 294টা কেন্দ্রের জন্য 250 জন কেন?
দেখুন, পশ্চিমবঙ্গে বিচারকের সংখ্যা এত কম, বিশেষ করে সাবঅর্ডিনেট জুডিশিয়ারিতে, ডিস্ট্রিক্ট জাজ এবং অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, সেখান থেকে 250 জনকে তুলে নেওয়া হচ্ছে রাতারাতি। এটাই তো একটা মস্ত বড় ঘটনা। এবং গতকাল সুপ্রিম কোর্টের রায়েও এ ব্যাপারে যে মন্তব্য করা হয়েছে সেটা কিন্তু রীতিমতো চাঞ্চল্যকর। রায়ে বলা হয়েছে যে আমরা জানি যে এতজন জুডিশিয়াল অফিসার নিযুক্ত হলে এই কাজে টেম্পোরারিলি আমাদের জেলা স্তরের যে বিচার ব্যবস্থা সেটা গুরুতর হ্যাম্পার্ড হবে। সেই জন্যই আমরা চাইছি যে যেসব মামলা ইন্টারিম রিলিফ বা বেল বা একেবারে ইমিডিয়েটলি একটা অ্যাডজুডিকেশন প্রয়োজন, সেগুলোকে অগ্রাধিকার দিয়ে দেখা হোক এবং সেই কোর্টের বিচারপতি এই সময়টুকুর জন্য ভোটার তালিকা সংশোধনের কাজে নিযুক্ত থাকবেন বলে অন্য কোর্টে পাঠিয়ে দেওয়া হোক। এবার প্রশ্ন হলো, এই বিচারপতিরা কারা হবেন? গতকালের রায়ে সুপ্রিম কোর্ট একটা কথা খুব লাইটলি প্যারাগ্রাফের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, কিন্তু যার তাৎপর্য কিন্তু অসীম। তারা কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু যাকে খুশি তাকে এই দায়িত্ব দিতে বলেনি। রাজ্য সরকারের পেশ করা কোনো তালিকা যদি থাকে সেটাও গ্রাহ্য করতে বলেনি। তারা দুটি শব্দ ব্যবহার করেছেন ইংরেজিতে, পার্সনস উইথ ইমপেকেবল ইন্টিগ্রিটি। তার মানে যাদের রেকর্ডে কোনো কালির দাগ নেই, কর্মরত অথবা অবসরপ্রাপ্ত, যাদের নিরপেক্ষতা এবং বিচক্ষণতা নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই, একমাত্র সেই ধরনের জুডিশিয়াল অফিসারকেই কিন্তু কলকাতা হাইকোর্ট নিয়োগ করতে চলেছে। এছাড়া তাদের সামনে রাস্তা নেই। এবং এটা তারা নিজস্ব যে সার্ভার আছে, যেখানে সমস্ত ডিস্ট্রিক্ট জাজেস, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজেস, বোথ ওয়ার্কিং অ্যান্ড সুপারঅ্যানুয়েটেড, সবের তালিকাই তো থাকে। তাদের মধ্যে থেকে তারা 250 জনকে মনোনীত করবেন। এবার তাদের কর্মপদ্ধতি কি? তাদের জন্য একটা পোর্টাল হচ্ছে। তারা যদি প্রয়োজন বোধ করেন সব জেলায় যাবেন, যদি প্রয়োজন বোধ না করেন তাহলে কলকাতায় বসেও কাজটা করতে পারেন, কেননা পোর্টালের থেকেই বাকি জিনিসটা অ্যাক্সেস করা যায়। এবং যেহেতু 294টা কেন্দ্রের জন্য 294 জনকে দেওয়া গেল না, অতএব স্পষ্টতই বোঝা যাচ্ছে যে এই 250 জনের মধ্যে বেশ কয়েকজনকে একাধিক কনস্টিটুয়েন্সির দায়িত্ব নিতে হবে। সেই রস্টার অবশ্যই কলকাতা হাইকোর্ট তৈরি করে দেবে। এ ব্যাপারে কোনো আগাম অনুমান করাটাই একটা মূর্খামি। এখন সুপ্রিম কোর্ট গতকালের রায় বলেছে তারা খুব আশাবাদী যে আগামী 8-10 দিনের মধ্যেই এই ডিসক্রিপেন্সি, লজিক্যাল ডিসক্রিপেন্সি স্ট্রোক আনম্যাপড ক্যাটেগরিতে যারা আছেন তাদের সমস্ত কিছু ক্লিয়ার করে দেওয়া সম্ভব। কেননা গতকাল এটাই ঠিক হয়েছে যে 28শে ফেব্রুয়ারি যে লিস্টটা বেরোবে, দ্যাট ইজ নট গোয়িং টু বি দ্য ফাইনাল লিস্ট। 28শে ফেব্রুয়ারি পর্যন্ত যত নাম, বোনাফাইডি নাম ক্লিয়ার্ড হবে, যার মধ্যে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির কিছু নামও থেকে যাবে, যে নামগুলো আগামী 3 দিনে বা 4 দিনে এই বিচারপতিরা ক্লিয়ার করবেন, এর বাইরে কিন্তু আর কিছু প্রকাশ হবে না। অর্থাৎ
এরপরেই একটা সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হবে এবং সুপ্রিম কোর্টের আশা অনুসারে সেটা 8-10 দিনের মধ্যেই হবে। আমি যা চিত্র দেখছি সেখানেই আমার খটকা যে আগামী 10 দিনের মধ্যে সেই কাজটা কি করে করা সম্ভব। তার কারণ এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি অ্যান্ড আনম্যাপড ক্যাটেগরি নিয়ে একেবারে যাকে বলে একটা ঘেঁটে ব্যবস্থা হয়ে আছে। এই আরও ইয়ারোদের একাংশ তারা আমাকে হোয়াটসঅ্যাপে জানিয়েছেন যে কোনো কোনো ক্ষেত্রে তারা অবাক হয়ে দেখছেন যে তাদের পাস করে দেওয়া ডকুমেন্ট ধরে ধরে মাইক্রো অবজারভাররা এবং রোল অবজারভাররা কোয়েশ্চেন মার্ক দিয়ে রিভিউ করার জন্য পাঠিয়ে দিচ্ছেন। এমন অনেক বুথ আছে যেখানে গোটা বুথের সমস্ত ভোটারের কেস রিভিউ করতে বলা হচ্ছে এবং তাদের একাংশের এটাও অভিযোগ যে একটি বিশেষ সম্প্রদায় যেসব জায়গায় থাকেন তাদের ক্ষেত্রে বেশি বেশি করে রিভিউর দাবি আসছে। ফলে কাজটা শুধু যে সময়ের নিরিখে জটিল হচ্ছে তা না, এই রিভিউ, পাল্টা রিভিউ এইসব করতে গিয়ে কেউ তল পাচ্ছেন না। নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের কাছে গিয়ে রোজই বলেছেন যে ইয়ারোরাই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকারী, কিন্তু কার্যত তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটাকে মাইক্রো অবজারভার এবং রোল অবজারভারের খবরদারির কারণে অনেকখানি রেস্ট্রেন্ড করে দেওয়া হচ্ছে, এটাও সত্যি। কেননা এই ক্ষমতাটা যদি ধরুন মাইক্রো অবজারভারহীন অথবা রোল অবজারভারহীন একটা ব্যবস্থার মধ্যে সম্পন্ন হতো, তাহলে ইয়ারোর নেওয়া সিদ্ধান্তই সেই অর্থে চূড়ান্ত হতো। কিন্তু বাংলায় ট্রাস্ট ডিফিসিট এতখানি বেশি যে নির্বাচন কমিশনের মনে হয়েছে প্রথমত ইয়ারোর কাজের যোগ্যতা সম্পন্ন অফিসারদের পাঠানো হয়নি, দ্বিতীয়ত তারা অনেক ক্ষেত্রেই যেসব ডকুমেন্ট ইসিআই অ্যাপ্রুভ নয় সেই সব আপলোড করে দিয়ে একটা জটিলতার সৃষ্টি করেছেন সচেতনভাবে। একদিক থেকে খুব বাঁচোয়া যে এই ঘেঁটে হওয়া পরিস্থিতির অবসান হয়ে গেল, কিন্তু কত লোকের নামের ক্ষেত্রে লজিক্যাল ডিসক্রিপেন্সি অথবা আনম্যাপড লোকেদের ক্ষেত্রে রিভিউ আবশ্যক। আজকে আমি শুনলাম সিইও, চিফ ইলেকটোরাল অফিসার, তিনি নাকি বলেছেন 45 লাখ থেকে 50 লাখ মানুষ। প্রথম কথা, নির্বাচন কমিশনের যে পোর্টাল আছে তার ড্যাশবোর্ডে কিন্তু এই টোটাল সংখ্যাটা এখনো পর্যন্ত জানাই যাচ্ছে না, এবং যেহেতু 294টা কেন্দ্রেই আবার ছানবিন করতে হবে এবং সেটা খুব মুখের কথা নয়, অতএব 10 দিনের মধ্যে এই খেলা সাঙ্গ হবে কিনা সেটা একটা মস্ত বড় প্রশ্নচিহ্নের ব্যাপার। বিচারকদের কাজের পদ্ধতি হলো তারা যখন বিচারপতির আসনে বসে আদেশ দেন তখনও তারা নির্ভর করেন নথি এবং এভিডেন্সের উপর, এবং নথিতে গড়বড় থাকলে তাদের হাত দিয়ে জিনিসটা গলা খুব সম্ভবই নয়। আমি
খবর নিয়ে দেখলাম যেসব ট্রেন্ড মাইক্রো অবজারভার বা রোল অবজারভার এসছেন অন্য জায়গা থেকে, তারা এই কেসগুলো কোনটা রিভিউতে পাঠানো উচিত কোনটা নয়, এগুলো জনপ্রতি তারা 1.5 থেকে 2 মিনিটের মধ্যে করে নিতেন, টু সেন্ড ইট ব্যাক টু দ্য কনসার্ন ডিআরও। কিন্তু জুডিশিয়াল অফিসাররা তো ইলেকশন অফিসার নন, তাদের কাছে এটা একটা ফরেন সাবজেক্ট, তাদেরও তো এই ব্যবস্থাটায় অ্যাডজাস্টেড হতে 2-4 দিন সময় লাগবেই। এবং যেহেতু প্রত্যেকটা ডিসপিউটেড কেস উইল হ্যাভ টু বি রিওপেন্ড, ইআরওরা একরকম বলবেন, মাইক্রো অবজারভাররা আরেক রকম বলবেন। সুতরাং আমার নিজের মনে হয় প্রায় প্রতিটি কেসে 1-1.5 মিনিট তো দূরস্থান, 10-15 মিনিটও লেগে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। এখন 50 লক্ষ মানুষের ডকুমেন্ট যদি দেখতে হয়, আর যদি গড়ে 10 মিনিট করে সময় লাগে, তাহলে ভাবুন কত ঘন্টা পরিশ্রম করতে হবে। সেটাকে 294 দিয়ে ভাগ করুন, তো একটা কাছাকাছি আনুমানিক সময় পাবে। আর বিচারকরা তো আমার ধারণা ইআরও বা ডিএমদের মতো দিবারাত্র অহোরাত্র কাজ করতে হবে না, তারা করবেনই বা কেন। সুতরাং আমার নিজের ধারণা 10টা-5টার মধ্যে যতটুকু করা সম্ভব তারা করবেন, তার বাইরে হয়তো করবেন না, আবার হয়তো করতেও পারেন। কিন্তু 10 দিনের মধ্যে এই গল্প শেষ হওয়া, আমি জানি না, আমার বোকা মস্তিষ্কে একটা সম্ভাব্য কাজ বলেই মনে হচ্ছে না। আর এগুলো যদি সত্যিই সম্ভব না হয়, তাহলে কবে শেষ হবে? 28 তারিখের লিস্টের পরে সাপ্লিমেন্টারি লিস্ট বেরোতে কতদিন লেগে যাবে, সেটা কেউ এ ব্যাপারে ডাইরেক্টলি কিছু বলতেই পারছেন না। সুতরাং পরিস্থিতি একটা যেমন টার্ময়েলের মধ্যে ছিল, জুডিশিয়াল অফিসারদের নিয়োগ হয়ে গেলেও অচিরেই তার মীমাংসা হওয়ার সম্ভাবনা কম। এদিকে আরেকটা ঘটনা ঘটছে, যে ঘটনাটাও কিন্তু একমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই ব্যতিক্রমী। সেটা হলো সাধারণত ভোটের নোটিফিকেশন জারি হলে এবং অ্যাডমিনিস্ট্রেশনের নিয়ন্ত্রণ ইলেকশন কমিশন নিজের হাতে নিলে তারপরেই এই কেন্দ্রীয় বাহিনী টাইনি আসা শুরু করে। কিন্তু পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই বোধহয় 200-250 কোম্পানি এসে গেছে, আরও 300 কত আসতে চলেছে, প্রয়োজন হলে আরও বেশি আসবে। প্রশ্ন হচ্ছে কেন? এই সিদ্ধান্তটা কিন্তু ইসিআই নেয়নি, এই সিদ্ধান্তটা নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক আফটার অ্যাসেসিং দ্য গ্রাউন্ড সিচুয়েশন ওভার অ্যান্ড ওভার এগেন। তাদের কাছে নিজস্ব সূত্র থেকে যে অভিযোগ গেছে সেগুলো কিন্তু নেচারে মারাত্মক। যেমন তারা জানতে পেরেছেন পশ্চিমবঙ্গের অনেক জায়গায় হিন্দু ভোটারদের কাছ থেকে তাদের ভোটার আইডেন্টিটি কার্ডটা ওই দলের ঠ্যাঙাড়েরা গিয়ে কেড়ে নিয়ে এসেছেন এবং বলেছেন ভোট শেষ হলেই এটা আপনাদের ফেরত দিয়ে দেব। ডায়মন্ড হারবারে এরকম ঘটনা প্রতি নির্বাচনে হয়ে থাকে। সুতরাং এটা খুব সিরিয়াস ব্যাপার এবং মানুষকে থ্রেট করা, ভয় দেখানো, নানাভাবে অশান্তির ইন্ধন যোগানো, এইসব অভিযোগও স্বরাষ্ট্র মন্ত্রক পেয়েছে এবং তাদের তৈরি হওয়া বিশেষ কমিটি
সেগুলো অ্যাসেস করে ইমিডিয়েট ইন্টারভেনশন জরুরি বলেই কিন্তু এই কেন্দ্রীয় বাহিনী পাঠাতে শুরু করেছে, যারা আমার ধারণা কাল পরশুর মধ্যে থেকেই রুট মার্চ শুরু করবে। আর কিন্তু যে প্রশ্নটা আমি এখনো যার কোনো সলিউশন পাইনি, সেটা হলো যে দেখুন, ল অ্যান্ড অর্ডার ইজ এসেনশিয়ালি এ স্টেট সাবজেক্ট। সেন্টার তখনই ইন্টারভিন করতে পারে, তার আগে তাদের 355 ধারা প্রয়োগ করে বেশ কিছু জায়গাকে উপদ্রুত বলে চিহ্নিত করে তারপরে তারা আসতে পারে। কিন্তু যতক্ষণ একটা নির্বাচিত সরকার তারা লেমডাক হয়ে যাচ্ছে না, অর্থাৎ নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার আগে পর্যন্ত, তার আগে কেন্দ্রীয় বাহিনী কি করে একটি অঙ্গরাজ্যে এসে নিজেদের পছন্দ মতো জায়গায় ঘোরাঘুরি করতে পারে, এই সঙ্গত প্রশ্নটির উত্তর আমি খুঁজছি, কিন্তু এখনো পর্যন্ত পাইনি। পেলে আগামীকাল বা পরশু যেদিনই পাবো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। নমস্কার, ভালো থাকবেন, শুভরাত্রি।